আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ শনিবার, আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ, তাই আমি প্রতিদিনের মতো মার্কেট আপডেট নিয়ে কথা বলবো না। আজকে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফুয়েল সেক্টরের দুটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো। তো যাই হোক, আপনারা সবাই অবগত আছেন যে সূচকের দিক থেকে এই মুহূর্তে মার্কেট খুবই নিম্নে বা তলানিতে অবস্থান করছে। তাই এই সময় আমি মনে করি যে বুঝে শুনে শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারলে সেখান থেকে অদূর ভবিষ্যতে যদি মার্কেট ভালোর দিকে যায়, তো সেক্ষেত্রে ভালো পরিমাণে একটা রিটার্ন করা সম্ভব বা ভালো পরিমাণে গেইন করা সম্ভব। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে যে শেয়ারগুলো কিছুটা আন্ডার প্রাইসে রয়েছে এবং যাদের ফান্ডামেন্টাল মোটামুটি ভালো, ওই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করার মাধ্যমে ভালো পরিমাণে গেইন করার পসিবিলিটি থাকে। তো যাই হোক, আমি আজকে দুটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো। শেয়ারগুলোকে আমি কারেন্ট মার্কেট প্রাইস, প্রাইস রেঞ্জ, প্রাইস হিস্ট্রি, ক্যাপিটাল প্রপোর্শন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং ডিভিডেন্ড হিস্ট্রি, এই সকল ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখন আমি যে শেয়ারটা নিয়ে কথা বলবো তা হলো ফুয়েল এবং পাওয়ার সেক্টরের একটি গুরুত্বপূর্ণ শেয়ার, তা হলো এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন অর্থাৎ ইপিজিএল। তো আমরা যদি ইপিজিএল শেয়ারটি দেখি যে গতদিন ইপিজিএল মূলত 19 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। তো আমরা যদি ইপিজিএল এর গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইপিজিএল মূলত গত এক বছরে তাদের সর্বনিম্ন ভ্যালু ছিল 18 টাকা 40 পয়সা এবং তাদের সর্বোচ্চ ভ্যালু ছিল 34 টাকা 50 পয়সা। তো বর্তমানে 19 টাকা 60 পয়সা, যেটা মনে করি খুবই আন্ডার ভ্যালু পর্যায়ে রয়েছে এবং নিম্ন পর্যায়ে রয়েছে বলে প্রতীয়মান হয়। তো আমরা যদি ইপিজিএল এর প্রাইসিং হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইপিজিএল মূলত দেখা যাচ্ছে কোনো একটা সময় 78 টাকা থেকে শুরু করে লেনদেন হতে দেখা গেছে, এরপর আবার কমে সেটা 42 40 থেকে 50 টাকার মধ্যে লেনদেন হয়েছে এবং দীর্ঘদিনে দেখা যায় 34 টাকা 50 পয়সায় ফ্লোর প্রাইসে পড়েছিল, এবার আবার মূল্য পতন হতে থাকে। যাই হোক, বর্তমানে যেটি 19 টাকার কাছাকাছি অবস্থান করছে। তো আমরা যদি ইপিজিএল এর ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইপিজিএল মূলত 500 কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল এবং তাদের 190 কোটি টাকার পেড আপ ক্যাপিটাল রয়েছে এবং তাদের মোটামুটি ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 309 কোটি টাকার মতো। তো এটি একটি মিড রেঞ্জের ক্যাপিটাল প্রপোর্শন নিয়ে গঠিত। যাই হোক, তাদের একটা ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি থাকার কারণে যেটা ভবিষ্যতে দেখা যাচ্ছে যে স্টক ডিভিডেন্ড আকারে উক্ত রিমেনিং ক্যাপাসিটি ঘোষণা করার তাদের সক্ষমতা রয়েছে, যেটা একটি ভালো দিক বলে আমি মনে করি। তো যাই হোক, এখন যদি আমরা তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইপিজিএল মূলত স্পন্সর এবং ডিরেক্টরদের কাছে এবং ইনস্টিটিউশন ও পাবলিকদের কাছে অর্থাৎ তিনটি শ্রেণীর বিনিয়োগকারীদের কাছে মূলত এর শেয়ারগুলো রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইপিজিএল এর অধিকাংশ শেয়ার অর্থাৎ 54% মতো শেয়ার রয়েছে তাদের স্পন্সর বা ডিরেক্টরদের দখলে। অপরদিকে 17% অর্থাৎ 18%-এর কাছাকাছি শেয়ার রয়েছে তাদের ইনস্টিটিউশনের দখলে এবং 27% থেকে 28%-এর শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের দখলে। তো যেটা দেখা যাচ্ছে যে ইপিজিএল মূলত কিছুদিন আগেও ইনস্টিটিউশনের কাছে 16%-এর মতো শেয়ার ছিল, বর্তমানে 17 থেকে 18% শেয়ার ইনস্টিটিউশনের দখলে রয়েছে। ইনস্টিটিউশন কিছুটা হলেও তাদের হোল্ডিং প্যাটার্ন বাড়িয়েছে, যেটা অদূর ভবিষ্যতে একটি পজিটিভ সিগন্যাল বলে আমি মনে করি। তো এখন যদি আমরা ইপিজিএল এর ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইপিজিএল এর 3টি কোয়ার্টার পর্যন্ত তাদের তথ্য দেওয়া আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ইপিএস থার্ড কোয়ার্টার পর্যন্ত 14 পয়সা, যেটা খুবই ভালো দিক বলে আমার মনে হয় না। তাদের নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 42 টাকা 75 পয়সা, অর্থাৎ তাদের নেট অ্যাসেট ভ্যালু মোটামুটি ভালো। বর্তমানে 19 টাকা তাদের শেয়ার প্রাইস রয়েছে। তো সেক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু 42 টাকা। তো 42 টাকা 75 পয়সার অ্যাসেট ভ্যালু, শেয়ারটি 19 টাকা পারচেজ করার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি কম বলে আমার মনে হয়। তবে তাদের ইপিএস বিভিন্ন সঙ্গত কারণে খুবই কম বলে আমার প্রতীয়মান হয়। তো আমরা যদি তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 2021 সালে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড, 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড এবং 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড তারা ঘোষণা করেছিল। তাদের ইপিএস ছিল 2 টাকা 3 পয়সা 38 পয়সা এবং -2 টাকা 36 পয়সা। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু ছিল 57 টাকা 72 পয়সা 48 টাকা এবং 43 টাকা 18 পয়সা। তো যাই হোক, এখানে দুইটি দিক রয়েছে, অর্থাৎ তাদের পারফরমেন্সের গ্রোথ কিছুটা আমি মনে করি নেগেটিভ, যেটা খুবই ভালো দিক নয় বা খারাপ। ইপিএস কমেছে, অপরদিকে অ্যাসেট ভ্যালুটাও কমেছে। যাই হোক, পাওয়ার সেক্টরের দুর্দশার কথা হয়তো সবাই আমরা অবগত, যে কারণে পাওয়ার সেক্টর দেখা গেছে যে গত বছর অধিকাংশ কোম্পানি লসে চলে গিয়েছিল। তো সেক্ষেত্রে তারা সেই লস থেকে এবার কিছুটা হলে ব্যাকআপ করতে শুরু করেছে। আমি যদি মনে করি যে কোম্পানিটি অদূর ভবিষ্যতে যদি তাদের পারফরমেন্স গুলো ভালো করতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা কিছুটা কামব্যাক করতে সক্ষম হবে। অর্থাৎ যে 17-18 টাকায় পারচেজ করা যায়, সেক্ষেত্রে এই শেয়ারটি থেকে শর্ট রানে ভালো কিছু গেইন করা সম্ভব। অর্থাৎ শেয়ারটি 20 22 25 টাকায় যে কোনো সময়
টানার সক্ষমতা রাখে। শর্ত থাকে যে কোম্পানি পারফরমেন্স ভালো হলে এটি আবার যে কোনো সময় বড় ধরনেরও মুভমেন্ট করতে পারে। কোম্পানিটি যদি পারফরমেন্স ভালো করে তো সেক্ষেত্রে আমি মনে করি যারা লং রানে বিনিয়োগ করতে চান তাদের জন্য শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে শেয়ারটি দেখতে পারেন। এখন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি গুরুত্বপূর্ণ শেয়ার অর্থাৎ বিবিএস কেবলস পিএলসি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা যদি বিবিএস কেবলস এর গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিবিএস কেবলস মূলত 24 টাকা 10 পয়সা গত দিন ক্লোজ হয়েছে। আমরা যদি গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যায় যে বিবিএস কেবলস মূলত গত এক বছরের সর্বনিম্ন প্রাইস ছিল 23 টাকা এবং সর্বোচ্চ প্রাইস ছিল তাদের 49 টাকা 90 পয়সা। বর্তমানে 24 টাকা 10 পয়সা, যেটা অবশ্যই কিছুটা আন্ডার ভ্যালুড বা নিম্ন পর্যায়ে রয়েছে বলে আমার মনে হয়। এখন যদি আমরা বিবিএস কেবলস এর প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবিএস কেবলস মূলত দীর্ঘদিনে মোটামুটি ভালো প্রাইসে লেনদেন হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে 84 টাকা থেকে শুরু করে 50, 60, 70 এবং 65 টাকার মধ্যে কিন্তু লেনদেন হয়েছে। এবার আবার দেখা যাচ্ছে সেটি 70, 78 টাকা লেনদেন হতে দেখা গেছে। এরপরে আবার মূল্যে কিছুটা পতন হতে থাকে, 50 টাকা লেনদেন হয়। এরপরে দীর্ঘদিন 49 টাকা 90 পয়সা এটি ফ্লোর প্রাইসে পড়েছিল। এরপরে ফ্লোর প্রাইস তোলার পরে এটি আবার পতন হতে থাকে। এরপর দেখা গেছে যে এটি অনেক পতন হতে হতে বর্তমানে সেটি 24 টাকা 10 পয়সা এসে থেমেছে। তো আমরা যদি বিবিএস কেবলস এর ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিবিএস কেবলস মূলত 300 কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল রয়েছে। তো সেক্ষেত্রে তাদের পেড আপ ক্যাপিটাল রয়েছে প্রায় 211 কোটি টাকা, অবধি তাদের রিমেনিং ক্যাপাসিটিও রয়েছে 88 কোটি টাকার মতো। তো যাই হোক, এটা একটি মিড রেঞ্জের ক্যাপিটাল নিয়ে গঠিত। এক্ষেত্রে সামান্য পরিমাণের স্টক ডিভিডেন্ড দেওয়ার তাদের সক্ষমতা রয়েছে। তো আমরা যদি বিবিএস কেবলস এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পন্সর, ডিরেক্টর, ইনস্টিটিউশন, ফরেনার এবং পাবলিক অর্থাৎ প্রায় 4 শ্রেণী বিনিয়োগকারীদের কাছে মূলত শেয়ারটি রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে প্রায় 30% মতো শেয়ার রয়েছে, অপরদিকে ইনস্টিটিউশনের দখলে রয়েছে প্রায় 22% থেকে 23% এর কাছাকাছি, অপরদিকে ফরেন ইনভেস্টরদের কাছে মাত্র 0.1% এবং বাকি প্রায় 47% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের দখলে। তো আমরা যদি দেখি যে বেশ কিছুদিন আগেও ইনস্টিটিউশনের দখলে প্রায় 20% থেকে 21% শেয়ার রয়েছিল, বর্তমানে 22 থেকে 23%, অর্থাৎ ইনস্টিটিউশন তাদের হোল্ডিং বাড়িয়েছে, যেটা একটি পজিটিভ ইঙ্গিত বলে আমার মনে হয়, অর্থাৎ অদূর ভবিষ্যতে শেয়ারটি ভালো করতে পারে বলে আমার মনে হয়। তো এখন যদি আমরা তাদের ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের তথ্য দেওয়া আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের থার্ড কোয়ার্টার ইপিএস -48 পয়সা, অপরদিকে তাদের নেট অ্যাসেট ভ্যালু 32 টাকা 31 পয়সা। যাই হোক, এখানে একটি দুঃখজনক বিষয় আছে, তাদের ইপিএস থার্ড কোয়ার্টারে মাইনাস, যেটা আমি মনে করি একটি ভালো দিক নয়। অর্থাৎ এটা একটা চিন্তার বিষয় যে তাদের ইপিএস মাইনাস, অর্থাৎ কোম্পানির পারফরমেন্স এই মুহূর্তে খারাপ যাচ্ছে। তো সেক্ষেত্রে কোম্পানি পারফরমেন্স খারাপ গেলে হয়তো বা এই শেয়ারটির দর আরো কিছু কমতে পারে বলে আমার মনে হয়। তবে যদি কোম্পানি ঘুরে দাঁড়াতে পারে তাহলে সেক্ষেত্রে আবার কোম্পানিটি উচ্চ প্রাইসেও সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাদের নেট অ্যাসেট ভ্যালু 32 টাকা 31 পয়সা, যেটি বর্তমান প্রাইস অপেক্ষা অধিকতর। সেক্ষেত্রে কোম্পানিটিতে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকির পরিমাণ কিছুটা কম থাকবে বলে আমার মনে হয়। তো আমরা যদি তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিবিএস কেবলস মূলত 2020 সালে 10% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড, 2021 সালে 10% ক্যাশ 5% স্টক ডিভিডেন্ড, 2022 সালে 8% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড, 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো তাদের আমরা যদি ইপিএস গুলো দেখি যে 6 টাকা 66 পয়সা, 4 টাকা 84 পয়সা, 4 টাকা 1 পয়সা এবং 0.46 পয়সা। তো নেট অ্যাসেট ভ্যালু 32 টাকা 52 পয়সা, 33 টাকা 50 পয়সা, 34 টাকা 96 পয়সা এবং 32 টাকা 99 পয়সা। তো যাই হোক, এখানে তাদের ইপিএস ধীরে ধীরে কমেছে, ইপিএস এর একটা নেগেটিভ গ্রোথ দেখা যাচ্ছে। অপরদিকে এটা অ্যাসেট ভ্যালুর মধ্যে কিছুটা ফ্লাকচুয়েশন হয়েছে, অর্থাৎ বেড়েছে আবার কমেছে। তো এখানে একটি দিক লক্ষণীয়, অর্থাৎ কোম্পানিটি যদি পারফরমেন্স ভালো করে সেক্ষেত্রে আবার কোম্পানিটি যে কোনো মূল্যে সেল হতে পারে, অর্থাৎ আবারও কোম্পানিটি অধিক মূল্যে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে যদি কোম্পানিটি তাদের পারফরমেন্স ভালো না করতে পারে সেক্ষেত্রে হয়তো বা এর মূল্য কিছুটা হলো কমার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে এটা অ্যাসেট ভ্যালু যদি আমরা বর্তমান প্রাইসের সাথে তুলনা করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই অ্যাসেট ভ্যালু কিছুটা হলেও বেশি, যেখানে বিনিয়োগ ঝুঁকিটা কিছুটা কম বলে আমার মনে হয়। যাই হোক, আপনারা যারা কোম্পানিতে বিনিয়োগ করতে চান তো সেক্ষেত্রে কোম্পানি যদি ভালো পারফরমেন্স করে সেখান থেকে শর্ট রানে ভালো প্রফিট করতে পারবেন, আবার লং রানে এই কোম্পানিতে বিনিয়োগ করা যায়। তো যাই হোক, যারা আপনারা চান সেটিকে দেখতে পারেন বা প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। আমার এই ভিডিও কোনো বাই সেল নির্দেশ করবে না, আপনারা বাই সেল একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার, অর্থাৎ আপনাদের নিজস্ব বিচার বুদ্ধিকে বিবেচনা করেই অবশ্যই বাই সেল করবেন। আজকে মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নেব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।